গত ক্লাসে ছিল ম্যালনিউট্রিশন। এখন ম্যালনিউট্রিশনের কিছুটা বাকি ছিল আর কি, বিশেষভাবে মেরাজমাস এন্ড কোশিঅর্কর। তো এগুলা হচ্ছে আপনার ফিজিওলজিতে পড়াবে এগুলা, বা যারা পড়ে আসছি আমরা সবাই, যারা এখানে সেকেন্ড ইয়ার থাকেন তারা হয়তো পড়তে পারেন। তো সবসময় তো পড়ি, আজকে একটু অন্যভাবে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে মেরাজমাস কোশিঅর্কর, এটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের অংশ বা পার্ট, আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, এটা এক ধরনের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। হ্যাঁ, তো দেখেন ছবি দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মেরাজমাসের একটা ছবি আমার হাতের বাম পাশে, আর এই ডান পাশে হচ্ছে যে কোশিঅর্করের ছবি। তো আমরা পার্থক্য করব কিভাবে? এই ছবি দেখে কিন্তু অনেকটুকু পার্থক্য অলরেডি হয়ে গেছে, ঠিক না? আপনারা যদি শুনতে না পান বা সাউন্ড কম আসে আমাকে একটু বলবেন। দেখেন ফেসটা দেখেন, ওয়েল অ্যালার্ট ওয়েজেন্ট ফেস, মানে এই বাচ্চাটাকে দেখতে মনে হয় একটু জ্ঞানী জ্ঞানী ভাব আছে। ঠিক আছে, মানে সে, তার যে দৃষ্টিভঙ্গিটা অনেকটাই সুস্থ বাচ্চার মতো মনে হবে, আসলে আসলে সুস্থ না। আর হচ্ছে দেখেন এই বাচ্চার ফেসটা দেখেন, এটা হচ্ছে কোশিঅর্করের ফেসটা একটু রাউন্ড গোলাকার। ঠিক আছে, বা ইডিমেটাস, মুখে পানি জমে থাকতে পারে, তো এরকম গোলাকার থাকবে হচ্ছে। হ্যাঁ, বা পাফি ফেস এরকম থাকবে হচ্ছে কোশিঅর্করের। আর এখানে ভিজিবল সিভিয়ার ওয়েস্টিং, মানে বাচ্চাটা দেখতে একদম জীর্ণশীর্ণ দেখা যাবে। আর এই বাচ্চাটাকে দেখে জীর্ণশীর্ণ বোঝা যাবে না, যেহেতু তার দেখেন এসআইটিস আছে। আহ, এটা তো বললাম ভিজিবল ওয়েস্টিং, মানে এই বাচ্চাটা দেখতে অনেক জীর্ণশীর্ণ দেখা যাবে, আর এই বাচ্চাটা একটু মোটা সোটা দেখা যাবে, কারণ হচ্ছে তার শরীরের মধ্যে দেখেন পানি জমে আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইডিমা। এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটাতে ইডিমা নাই, অর্থাৎ পানি নেই তার শরীরে, এক্সট্রা যে ফ্লুইড আছে সেটা নাই, আর এই বাচ্চাটাতে ইডিমা প্রেজেন্ট। এই দেখেন তার ফেসে আছে, তারপর হচ্ছে তার অ্যাবডোমিনও আছে। তারপর হচ্ছে স্কিন চেঞ্জ, এটা হচ্ছে লেস ফ্রিকুয়েন্ট, মানে এই বাচ্চার স্কিনটা তেমন চেঞ্জ বোঝা যাচ্ছে না। বাট এই বাচ্চার যেটা কোশিঅর্করের বাচ্চা, এটা স্কিন চেঞ্জ হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের স্কিন আমরা দেখবো সামনে, তো এরকম স্কিন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে তার স্কিনটা আমি সামনে দেখাবো। আচ্ছা, তারপর হচ্ছে যে মেন্টাল চেঞ্জ। ঠিক আছে, তো মেন্টাল চেঞ্জ এটা সামটাইমস মাঝে মাঝে হতে পারে, আর ইউজুয়ালি এটা প্রেজেন্ট থাকে এই কোশিঅর্করের বাচ্চার মেন্টাল চেঞ্জ হয়। তারপর হচ্ছে অ্যাপেটাইট, এই বাচ্চাটা দেখা যায় জীর্ণশীর্ণ কিন্তু তার ক্ষুধা আছে, অর্থাৎ তার সে মানে খাবার নিতে প্রস্তুত। কিন্তু এই বাচ্চাটা দেখেন মোটা সোটা দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এই বাচ্চাটা কিন্তু অ্যাপেটাইট পোর থাকে, অর্থাৎ তার ক্ষুধা কম থাকে। তারপর হচ্ছে হ্যাপাটোমেগালি। হ্যাপাটিক কথা হচ্ছে, হ্যাপাটিক মানে লিভার, আর হ্যাপাটোমেগালি হচ্ছে লিভার বড় হয়ে যাওয়া। ঠিক আছে, তো এটা লিভার এনলার্জমেন্ট থাকে না, আর হচ্ছে এটা প্রেজেন্ট থাকে, হ্যাপাটোমেগালি প্রেজেন্ট, এই বাচ্চার লিভার বড় হয়ে যেতে পারে। তারপরে আছে কিছু কমপ্লিকেশন আছে, যে মেরাজমাস কোশিঅর্কর হলে কি হয়, ইনফেকশন হতে পারে। ইনফেকশন হতে পারে বোথ, ঠিক আছে, ওভার্ট এন্ড হিডেন। ইনফেকশন প্রকাশও পেতে পারে, আবার এটা মানে হিডেনও থাকতে পারে, যেমন টিউবারকুলোসিস হতে পারে বাচ্চার। তারপর হচ্ছে ডিহাইড্রেশন অ্যান্ড ডিজ ইলেকট্রোলাইটেমিয়া, অর্থাৎ তার পানি শূন্য হয়ে যেতে পারে, যে আমরা মেরাজমাসের ছবিটা দেখছি সেটাতে ডিহাইড্রেশন হতে পারে। তারপর হচ্ছে ডিজ ইলেকট্রোমিয়া, ইলেকট্রোলাইটেমিয়া, অর্থাৎ হচ্ছে তার যে ইলেকট্রোলাইট আছে, আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে ইলেকট্রোলাইটস গুলো আছে সেগুলোর ডিসব্যালেন্স, অর্থাৎ ইমব্যালেন্স হয়ে যাবে, সরি ইমব্যালেন্স হয়ে যাবে। তারপর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ তার গ্লুকোজ লেভেল কমে যেতে পারে। তারপর হচ্ছে হাইপোথার্মিয়া, তার শরীরের টেম্পারেচার কমে যাবে। তারপর হচ্ছে অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা দেখা দিবে। তারপর হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কারণ হচ্ছে যে সে এতই দুর্বল যে, মানে এই বাচ্চাগুলো এতই দুর্বল থাকে যে তার হার্ট ঠিক মতো পাম্প করতে পারে না, আর হার্ট যদি ঠিক মতো পাম্পিং করতে না পারে, হ্যাঁ, তাহলে কিন্তু যে ব্যাকফ্লো হয়ে সারা শরীরে পানি জমে যেতে পারে। ঠিক আছে, আর হচ্ছে ব্লিডিং হতে পারে, ব্লিডিং ব্লিডিং হতে পারে। তারপর হচ্ছে জেরোথার্মিয়া এন্ড ব্লাইন্ডনেস, আর হচ্ছে সাডেন ইনফেন্ট ডেথ সিনড্রোম, অর্থাৎ হঠাৎ করে বাচ্চাটা মারাও যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, এখানে কিছু ইনভেস্টিগেশন আছে। একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি উইথ পিবিএফ। পিবিএফ মানে হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম। তো এগুলা শব্দগুলোর সাথে আমরা পরিচিত। দেখেন এখানে হচ্ছে লো হিমোগ্লোবিন,
এটার রেজাল্ট দেখবো হচ্ছে যে তার হিমোগ্লোবিনটা কমে যাবে, লিউকোসাইটোসিস, হ্যাঁ, ডব্লিউবিসি পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ ডব্লিউবিসি কাজ করার জন্য এটার সংখ্যাটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এগুলা দেখবো। আর হচ্ছে ব্লাড বায়োকেমিস্ট্রিতে কি দেখবো, র্যান্ডম ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার কমে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনফেকশন স্ক্রিনিং, আমরা যদি ইউরিন আরএমই করি, হ্যাঁ, তারপর হচ্ছে কালচার সেন্সিটিভিটি করি, তারপর হচ্ছে ব্লাড ব্লাড কালচার সেন্সিটিভিটি করি, তাহলে ইনফেকশন পাওয়া যেতে পারে। কি কি বললাম, একটা হচ্ছে ইউরিনে, ইউরিন আরএমই, কালচার সেন্সিটিভিটি, আর হচ্ছে ব্লাড, এগুলো করলে, কালচার সেন্সিটিভিটি করলে কি পাওয়া যাবে, ইনফেকশন পাওয়া যাবে। তারপর হচ্ছে এক্স রে, টেস্ট এক্স রে করলে কি পাওয়া যাবে, নিউমোনিয়া পাওয়া যেতে পারে। তারপর হচ্ছে পালমোনারি টিবি পাওয়া যেতে পারে। টেস্ট এক্স রে চেস্ট গেল, তারপরে দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছি ভিটামিন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার, যে আমার ইতে ছিল, যে আমি বলেছিলাম যে কি কি আজকে আমরা পড়বো, সেটা দেখেন। ভিটামিন ডিফিসিয়েন্সি, ভিটামিন, যদি ভিটামিন এ ডিফিসিয়েন্ট হয় আমার বডিতে বা বাচ্চার বডিতে, তাহলে কি হবে, যে ডিজিজটা হবে সেটার নাম হচ্ছে জেরোপথ্যালমিয়া। তারপর হচ্ছে ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সিতে হবে রিকেটস, আর ভিটামিন কে এর ডিফিসিয়েন্সিতে হবে ব্লিডিং অর কোয়াগুলোপ্যাথি, অর্থাৎ যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলা সেটা ঠিক মতো তৈরি হয়, মানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর তো তৈরি হয় লিভার থেকে। এখন হ্যাঁ, বাচ্চার লিভার যদি ঠিক মতো কাজ না করে, ঠিক আছে, বা ওই যে হেপাটোমেগালি হয়ে গেলে কিন্তু বাচ্চার কি হবে না, লিভার ঠিক মতো কাজ করবে না, তারপরে হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলো তৈরি হবে না, বা হ্যাঁ, কাজ করবে না। তখন ব্লাড ক্লটিং ফ্যাক্টর যদি কাজ না করে, তাহলে শরীর থেকে ব্লিডিং হতে পারে। এটা হচ্ছে ভিটামিন কে ডিফিসিয়েন্সি, এটা মনে রাখবো। আর হচ্ছে ভিটামিন বি 1 থায়ামিন, থায়ামিনের অভাবে কি হয়, বেরিবেরি, বেরিবেরি যে ডিজিজটা হয় সেটা হচ্ছে বেরিবেরি। তো এইখানে একটা ছবি দিয়েছি, দেখেন, এই যে বেরিবেরির একটা ফিচার, বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন কিনা আপনারা, যে এই যে লোকটা শুয়ে আছে, এরকম একটা ফিচার। ঠিক আছে, তো এই ডিজিজের পেশেন্ট গুলো আমাদের কাছে খুব একটা হয়তো আসে না, তো আমরা চিনে রাখলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা এত ডেসক্রিপশনের দরকার নাই, আমরা আজকে যেটা পড়বো সেদিকে চলে যাই। আর হচ্ছে ভিটামিন বি এর বি 2, এটা হচ্ছে ভিটামিন বি 1, এবার হচ্ছে ভিটামিন বি 2 রিবোফ্লাভিন, এটার আরেক নাম হচ্ছে রিবোফ্লাভিন। দেখবেন অ্যালোপ্যাথিক হলুদ হলুদ কিছু ট্যাবলেট পাওয়া যায়, ছোট ছোট, রিবোফ্লাভিন নামে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, দেখবেন যে অনেকের মুখের মুখের কি বলে, দুই কোণে, অর্থাৎ যে লিপের যে এখানে জয়েন্ট আছে, যে মিউকাস মেমব্রেন জয়েন্ট আছে, সেখানে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হয়, অর্থাৎ কি বলে, লিপের যে কর্নার আছে সেখানে গা হয়, এটাকে বলে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। ঠিক আছে, আর হচ্ছে ভিটামিন বি 3, এটার আরেকটা নাম হচ্ছে নিয়াসিন, এটার অভাবে যে রোগ হয় এটা হচ্ছে পিলেগ্রা। তারপর হচ্ছে ভিটামিন বি 6, এটা হচ্ছে পাইরোডক্সিন, এটার অভাবে কি হয়, কনভালশন ইন চিলড্রেন, বাচ্চার কি হতে পারে, খিঁচুনি হতে পারে। তারপর হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, মানে নার্ভের প্রবলেম হতে পারে বাচ্চার। তারপর হচ্ছে ভিটামিন বি 12, এটা হচ্ছে সায়ানোকোবালেমিন, এটার এটার জন্য যে ডিজিজটা হয়, এটার ডেফিসিয়েন্সিতে, এটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা কিভাবে বুঝবো, মেগালো, মেগা কথার মানে হচ্ছে বড়, আর ব্লাস্টিক মানে হচ্ছে সেল, যে আরবিসি গুলা আমি যদি সিবিসি করি বা পেরিফেরাল ব্লাড ফিল্ম কর্মী, দেখা যাবে যে যে আরবিসি আছে সেটা অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ রেড ব্লাড সেল গুলো অনেক বড় বড় হবে, তখন সেটার নাম হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, আচ্ছা, এখানে আরো কিছু ডিজিজ আছে, ফলিক অ্যাসিডের ডিফিসিয়েন্সি তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। আর হচ্ছে ভিটামিন সি ডিফিসিয়েন্সি, ভিটামিন সি ডিফিসিয়েন্সির কারণে যে ডিজিজটা হয় সেটা হবে স্কারবি। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ভিটামিন এ ডিফিসিয়েন্সি বা জেরোপথ্যালমিয়া। ভিটামিন এ এর অভাবে যে রোগটা হয় সেটাকে বলা হয় জেরোপথ্যালমিয়া। দেখেন, তো ভিটামিন এ এর অভাবটা কেন হবে, এটার কিছু তো কজ অবশ্যই আছে। একটা হচ্ছে দেখেন, স্যাম, অর্থাৎ হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, গত ক্লাসে বা গত যে আমরা গ্রুপ স্টাডি করছিলাম সেখানে এই সম্পর্কে একটু আলোচনা হয়েছিল। তো আসলে এই পেশেন্টটা আমাদের ডিল করার কোনো মানে সুযোগ থাকে না, কারণ হচ্ছে সিভিয়ার যদি প্রবলেম হয়ে যায়, তখন বাচ্চা কিন্তু মুখে খেতে পারে না, তাকে নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে খাওয়াতে হয়, অর্থাৎ হসপিটালাইজ অবশ্যই করতে হবে। তো তার জন্য আমি যে হসপিটালাইজ করব, সেটা সেটার জন্য তো আমাকে চিনতে হবে যে এটা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ঠিক না? সেজন্যই তো আমাদের পড়াশোনা।
তো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন কিভাবে চিনবো এই সম্পর্কে গত ক্লাসের লেকচারে অবশ্যই আছে, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে যারা মিস করেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে মিজেলস এন্ড আদার ইনফেকশন। আমরা এর আগেও পড়েছি যে মিজেলস এর অভাবে ভিটামিন এ ডিফিসিয়েন্সি হতে পারে। তারপর হচ্ছে হেলমিনথিয়াসিস, অর্থাৎ বাচ্চার যদি কৃমি হয়ে থাকে তাহলেও ভিটামিন এ ডিফিসিয়েন্সি হতে পারে। তারপর হচ্ছে ইনএডুকুয়েট ইনটেক, অর্থাৎ সে যদি পর্যাপ্ত পরিমাণ খেতে না পায় ভিটামিন এটা। এখন আমরা দেখি যে কি প্রক্রিয়ায় সে ডিজিজটা করে। আমরা জানি ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতকানা রোগ হয়। তো আমরা জানি যে চোখের দুই ধরনের কোণ আছে, একটা হচ্ছে রড কোনস আর একটা হচ্ছে কোন কোনস। ঠিক আছে, রড কোন আর হচ্ছে এই হ্যাঁ কোনস, রড আর কোনস এই দুই ধরনেরই আছে। আচ্ছা, এই দুইটা যদি আপনার নর্মাল ফাংশন হয় তবেই আমরা দেখতে পাই। আর যদি এই রোডোপসিন আর হচ্ছে কোনস এই দুইটার যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু বাচ্চা ঠিকমতো দেখতে পাবে না। ঠিক আছে, তো এটার জন্য সে নাইট ব্লাইন্ডনেস হতে পারে। আরেকটা হচ্ছে যে মিউকাস মেমব্রেনের উপরে সে কি করে, সেখানে আলসারেশন করে ফেলতে পারে ভিটামিন এর অভাবে। আচ্ছা, এখানে আমরা কয়েকটা জিনিস দেখি। ওকুলার ম্যানিফেস্টেশন, ওকুলার মানে হচ্ছে চোখ, মানে চোখের কি কি ফিচার আসবে। একটা হচ্ছে দেখেন অনেকগুলা ফিচার আছে এখানে। একটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতকানা, যেখানে অনেকগুলো নাম আছে, সবগুলো হয়তো বলবো না। একটা হচ্ছে কনজাংটিভাল জেরোসিস, এই নামগুলো আপনারা শুনেছেন। আর হচ্ছে বিটর স্পট, বিটর স্পটটা একটু খেয়াল করেন। এই যে স্ক্লেরা আছে আমাদের সাদা, এই যে একটা তীর চিহ্ন দিয়ে এখানে আরেকটু সাদা দেখানো হচ্ছে হাইলাইট করে। ঠিক আছে, এটাকে বলা হয় বিটর স্পট। অন্তত আমরা জেনে থাকবো যে এটা আসলে ভিটামিন এ এর অভাবে হয়েছে, তবে তো আমরা চিনতে পারবো যে এটা ভিটামিন এ ডিফিসিয়েন্সি। তো দেখেন সবকিছুতে কিন্তু মেডিসিন দেওয়ার আমাদের দরকার নাও হতে পারে। জাস্ট আমরা যদি আমাদের নলেজটা থাকে তাহলে কিন্তু, আর আমাদের শরীরের যে অভাব, সে অভাব কিন্তু আমার মেডিসিন দিয়ে ফিল আপ হবে না। শরীরে যেটা ডেফিসিয়েন্সি আছে সেটা ডেফিসিয়েন্সি দূর করেই তবে আমরা মেডিসিন দিতে পারবো। তো একটা পেশেন্ট যদি সে খাবার না খায়, তাকে মেডিসিন, ধরেন আমি আজকে সারাদিন খেলাম না, আমাকে কিন্তু মেডিসিন দিয়ে খাওয়ানো যাবে না, আমাকে খাবার দিতে হবে। এখন আমি যদি খাবারটা ডাইজেস্ট করতে না পারি, সেটার জন্য হয়তো ওষুধ আছে। কিন্তু মানে আমি খাবার খাইলামই না ইচ্ছাভাবে, বা বাচ্চাটা ঠিক মতো খাবার পাইলোই না, ভিটামিন এ খাবার পেলো না, তখন কিন্তু তাকে সেটা ফিল আপ করতে হবে বা দিতে হবে। এটার জন্য আমাদের এগুলো আলোচনা আর কি। তারপর হচ্ছে কর্নিয়াল জেরোসিস হতে পারে, কর্নিয়াল আলসারেশন। ঠিক আছে, এই নামগুলো আমরা শুনেছি। তারপর হচ্ছে কর্নিয়া স্কার, তারপর হচ্ছে জেরোপথ্যালমিক ফান্ডি। অবশেষে চোখ একদম ফোঁটা হয়ে যেতে পারে। তো এই স্টেজে যায় না, যখন এখন সরকার থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। তো আমাদের ছোট ভাই থাকলে বা আমাদের পেশেন্ট থাকলে আমরা সাজেস্ট করব, এইসব বাচ্চা যদি আমরা চিনে থাকি যে ভিটামিন এ ডিফিসিয়েন্সি হতে পারে, তখন আমরা বাচ্চাদেরকে এটা বলবো যে খেতে। আচ্ছা, কিছু চোখ বাদে, মানে চোখ ছাড়াও যে ভিটামিন এ ডিফিসিয়েন্সি হলে কিছু ফিচার আসতে পারে। একটা হচ্ছে স্কিন চেঞ্জ। তো স্কিন চেঞ্জের মধ্যে আমি পুরোটা বলবো না, দেখেন এখানে বলতেছি। একটা হচ্ছে ফলিকুলার হাইপারকেরাটোসিস, এটার আরেকটা নাম হচ্ছে ফ্রিনোডার্মা। দেখেন ফ্রিনোডার্মার ছবিটা দেখেন, এই ডিজিজটার সাথে কিন্তু আমরা পরিচিত। তো অনেকে হয়তো জানতাম বা জানতাম না এটা ভিটামিন এ এর অভাবে হয়, এটাকে বলে ফ্রিনোডার্মা। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি বুঝতেছি না শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, তো পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটাকে বলে ফ্রেনোডার্মা। হ্যাঁ, এই ফিচারটা একটু দেখে রাখেন যে এরকম পেশেন্ট আসবে, হয়তোবা আমাদেরও ছোট সময় হয়েছে কিনা, অনেকের হতেও পারে। হুম। তো দেখেন এটা কিন্তু ওই যে আমাদের যে নি জয়েন্ট আছে সেখানে এই ফিচারটা আসছে। তো এটাকে বলা হয় ফ্রিনোডার্মা। আশা করি এটা মনে রাখবো। এটা হচ্ছে ভিটামিন এ ডিফিসিয়েন্সিতে হয়। তারপরে হচ্ছে সাসসেপ্টিবিলিটি টু ইনফেকশন, অর্থাৎ তার ইনফেকশনের যে প্রবণতাটা, সাসসেপ্টিবিলিটি আমরা অর্গাননে পড়েছি। সাসসেপ্টিবিলিটি হচ্ছে প্রবণতা, রোগ হওয়ার প্রবণতা, অর্থাৎ তার ইনফেকশন হওয়ার প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, ভিটামিন এর অভাবে। তারপর হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, এই যে এটা হচ্ছে আমাদের স্কোয়ামাস টিস্যু। ঠিক আছে, স্কোয়ামাস দেখেন। তো এটার মেটাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া মানে হচ্ছে মোটা হয়ে যাওয়া, মানে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়া, বড় হয়ে যাওয়া, মেটাপ্লাসিয়া। তো এটা একটা ডেঞ্জারাস একটা কন্ডিশন। হ্যাঁ, তো ডেঞ্জারাস কন্ডিশন কেন, এটার পরে হয় ডিসপ্লেসিয়া, হ্যাঁ, শেষে কিন্তু ক্যান্সার হয়ে যায়। তো কোথায় কোথায় হতে পারে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া? দেখেন ইনভলভিং রেসপিরেটরি, যে আমাদের রেসপিরেটরি মেটাপ্লাসিয়া, মানে এই যে স্কোয়ামাস আছে টিস্যু আছে সেখানে হতে পারে। তারপর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট,
তারপর হচ্ছে বেজানাল এপিথেলিয়াম, বেজানাটা ড্রাই হয়ে যেতে পারে, ঠিক আছে। আর কিছু ইউরিনারি প্রবলেমস আছে। আহ, এর মধ্যে কি আছে, পাই ইউরিয়া, অর্থাৎ ইউরিনে পাস আসতে পারে বা পুজ হতে পারে। তারপর হচ্ছে হেমাচুরিয়া, যে ইউরিনের সাথে ব্লাড আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টোন ফরমেশন বা স্টোনও হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রবলেম, দেখেন ভিটামিন এর অভাবে অনেক কিছু হয়ে যেতেছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রবলেমস এর মধ্যে আছে রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার, অর্থাৎ যে আমাদের যে ক্রেনিয়াম বোন আছে সেটার প্রেশারটা বেড়ে যেতে পারে, ঠিক আছে। মেন্টাল রিটার্ডেশন হতে পারে, এগুলো হতে পারে। তারপর হচ্ছে ক্রেনিয়াল নার্ভ পালসি হতে পারে। আরেকটা হচ্ছে গ্রোথ ফেলিওর হতে পারে, দেখেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ভিটামিন এর অভাবে কিন্তু গ্রোথ ফেলিওরও হতে পারে। আচ্ছা, এখন আমি ট্রিটমেন্টটা কিভাবে করব। এই যে ভিটামিন এ এর ডিফিসিয়েন্সি হলো, যে আমি ট্রিটমেন্টটা কিভাবে করব। ট্রিটমেন্ট হচ্ছে অল দা স্টেজ অফ জেরোপথ্যালমিয়া শুড বি ট্রিটেড ইমিডিয়েটলি উইথ ভিটামিন এ। যে স্টেজগুলো আছে সবগুলা স্টেজে আমার ভিটামিন এ দিতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু সিমটোমেটিক ট্রিটমেন্ট করি, হ্যাঁ, তো সেই ওষুধগুলো তো অবশ্যই দিব, কিন্তু আমার বুঝতে হবে যে কোনটা ভিটামিন এ ডিফিসিয়েন্সিতে হচ্ছে। সেই মোট কথা হচ্ছে আমার ডায়াগনোসিসটা শিখতে হবে, সেজন্য এই জিনিসগুলো আলোচনা করা হলো। তারপর হচ্ছে ডোজ রিকমেন্ডেশন, আমরা যদি ভিটামিন এ ক্যাপসুল দেই তাহলে সেটা কিভাবে দিব। যদি বাচ্চার বয়স, হ্যাঁ, 12 মাসের বেশি হয়, অর্থাৎ 1 বছরের বেশি হয়, তাহলে 2 লাখ আইইউ। আইইউ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট, ঠিক আছে, পার ডোজ। মানে যে ডোজটা দিব সেটা হবে 2 লাখ ইন্টারন্যাশনাল, 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট পার ডোজ। তারপর যদি বাচ্চার বয়স 6 থেকে 12 মাসের মধ্যে থাকে, 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট পার ডোজ। বাচ্চার বয়স যদি 6 মাসের কম থাকে তাহলে দিতে হবে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডোজ। তো এখানে কি বলেছে দেখেন, এখানে বলেছে যে আমরা যে পরপর 2টা ডোজ দিব, একদিন পর পর। থার্ড ডোজ যে দিব, হ্যাঁ, মানে তৃতীয় ডোজটা দিব এর 2 সপ্তাহ পরে। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে, যে ভিটামিন এ ক্যাপসুলটা কিভাবে দিতে হয়। এটা কিন্তু আমরা যে কেউ খেতে পারি বা দিতেও পারি, তা দেখছেন অবশ্যই, এটা মাথায় রাখবো ইনশাল্লাহ। এখন হচ্ছে প্রিভেনশন, যে বাচ্চাদের যদি আপনার ভিটামিন এ ডিফিসিয়েন্সি হয় তাহলে প্রিভেন্ট করব কিভাবে। একটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে। হ্যাঁ, শুধুমাত্র 6 মাস পর্যন্ত মায়ের ব্রেস্ট ফিডিং করানোকে বলা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। আর হচ্ছে রুটিন ভিটামিন এ সাপ্লিমেন্টেশন এভরি 6 মান্থ আপ টু 5 ইয়ার্স অফ এজ। 5 বছর পর্যন্ত যে নিয়ম আছে ওইভাবে ভিটামিন এ সাপ্লিমেন্টেশনটা দেয়া যায়। তারপর হচ্ছে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন ইন স্পেশাল সিচুয়েশন, ডায়রিয়া এন্ড মিজেলস। দেখেন ডায়রিয়া মিজেলস হইলে কিন্তু ভিটামিন এর ডেফিসিয়েন্ট হতে পারে, সেজন্য এগুলো হলেও আমরা ভিটামিন এ দিয়ে দিতে পারি। আচ্ছা, কিছু খাবার আছে, হ্যাঁ, যেগুলাতে ভিটামিন এ থাকে। একটা হচ্ছে ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস। তারপর হচ্ছে কালার্ড ফ্রুটস, যে রঙিন শাকসবজি আছে বা ফল আছে সেগুলা। তারপর হচ্ছে ডিমের মধ্যে ভিটামিন এ থাকে। তারপর হচ্ছে লিভার, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্যাট অফ ফিশ, মাছের চর্বি। তারপর হচ্ছে মিট, কড লিভার অয়েল, যে সামুদ্রিক মাছের তেল আছে। তারপর হচ্ছে মোলা ডেলা ফিশ। এগুলো আমরা আগেও জানি, তো আজকে আর একটু চর্চা করলাম। তারপর হচ্ছে ভিটামিন সি ডিফিসিয়েন্সি। তো ভিটামিন সি এর অভাবে যে ডিজিজটা হয়ে থাকে তাকে বলা হয় স্কারবি, ঠিক আছে। তো এটার কারণটা কি, কজটা হচ্ছে যদি প্রলং ডায়েটারি ডিফিসিয়েন্সি অফ ভিটামিন সি, যদি দীর্ঘদিন যাবত ভিটামিন সি এর ডিফিসিয়েন্সি হয় তাহলে স্কারবি হতে পারে। আদার্স কিছু কজ আছে, একটা হচ্ছে জিআইটি ডিজিজ বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজের মধ্যে আছে ক্রনস ডিজিজ। এ দেখেন, এটা কিন্তু এটা হচ্ছে, হ্যাঁ, কি বলে, এটা হচ্ছে নর্মাল একটা ইন্টেস্টাইনের ছবি। তো দেখেন ক্রনস ডিজিজে কি হয়েছে, এখানে দেখেন একদম ফ্যাটের লেয়ার কেমন ছড়ায় গেছে। তারপরে যে এই যে এটা একটু খেয়াল করেন, এখানে যে দেয়ালটা আছে এই দেয়ালগুলা কিন্তু বড় হয়ে গেছে। তারপর হচ্ছে ভিতরেরটা খেয়াল করেন, এখানে কেমন, হ্যাঁ, একটা চেঞ্জ আসছে, দেখছেন। ক্রনস ডিজিজ, এটাকে বলে ক্রনস ডিজিজের একটা ছবি দিয়েছি। তো বিস্তারিত জানতে আপনারা অবশ্যই নেট থেকে সাহায্য নেবেন, আমি জাস্ট একটু দেখাইলাম যে এই কারণেও ভিটামিন সি ডিফিসিয়েন্সি বা স্কারবি হতে পারে। তারপর হচ্ছে আয়রনের ওভারলোড, যদি অতিরিক্ত মাত্রায় আয়রন খাওয়া হয়
বিশেষ করে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। আর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। প্যাথোজেনেসিস, এটা একটা ইম্পর্টেন্ট ডিজিজ। আমরা স্কারবিটা বা ভিটামিন ডি এর সি এর ডিফিসিয়েন্সিটা, তো ভিটামিন সিটা এসেনশিয়াল কেন দেখেন, এটা হচ্ছে লাইসিন এন্ড প্রোলিন, এই দুইটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড, লাইসিন আর প্রোলিন। তো এই দুইটার ফরমেশন বা তৈরি করতে কিন্তু ভিটামিন সি দরকার। আর লাইসিন এন্ড প্রোলিন কি করে, এই অ্যামাইনো অ্যাসিড গুলা কোলাজেন টিস্যু তৈরি করে। এখন কোলাজেন টিস্যুর কাজ কি? কোলাজেন টিস্যু হচ্ছে যে আমাদের যে বুনস, হ্যাঁ, বুনসের সাথে মাসেলের লেগে থাকার জন্য লিগামেন্টের মতো কাজ করে। অর্থাৎ দেখেন মানে ইটের সাথে সিমেন্ট লেগে থাকার জন্য যে, বা রডের সাথে যদি আমরা, হ্যাঁ, ইটের চিন্তা করি, এটাকে যদি আমরা মানে লাগিয়ে রাখতে চাই, তাহলে কিন্তু সিমেন্ট দিতে হবে। এই যে সিমেন্টের মতো একটা ফাংশন কিন্তু মোটামুটি কোলাজেনের। এখন যদি আমার এই লাইসিন আর প্রোলিন তৈরি না হয়, তাহলে কিন্তু কোলাজেন ফরমেশন হবে না। তার মধ্যে মাসেল থেকে বোনগুলো আলাদা হয়ে যাওয়ার মতো একটা কন্ডিশন তৈরি হবে। ঠিক আছে, দেখেন ইটস ডিফিসিয়েন্সি লিডস টু ফল্টি কোলাজেন সিনথেসিস ইন বোনস। তো এই যদি লাইসিন প্রোলিন তৈরি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু ঠিকমতো কোলাজেন তৈরি হবে না। এতে করে কি হবে, বোনস কার্টিলেজ গামে এটার একটা প্রভাব পড়বে। আচ্ছা, এবার হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা ক্লিনিক্যাল ফিচার। আমরা কিভাবে চিনবো ভিটামিন ডি সি এর ডিফিসিয়েন্সি হলে? এটা হচ্ছে মোস্টলি প্রেজেন্ট 6 থেকে 24 মাস অফ, মানে কি বলে 6 to 24 মান্থস অফ এজ। বাচ্চার বয়স যখন 6 মাস থেকে 24 মাস হবে, তখন আমরা কিছুটা বুঝতে পারবো। একটা হচ্ছে ইরিটেবিলিটি অ্যান্ড লস অফ অ্যাপেটাইট, বাচ্চাটা খিটখিটে হয়ে যাবে এবং ক্ষুধা মন্দা দেখা দিবে। আর হচ্ছে ক্রাইং অন হ্যান্ডলিং, বাচ্চাকে কুলে নেওয়ার পরও কান্নাকাটি করবে। বিশেষ করে যখন আপনি বাচ্চাকে জামা কাপড় পরাবেন বা গোসল করাবেন, তখনও বাচ্চাটা কান্নাকাটি করবে। এই কান্নাকাটির কারণটা কি? কারণ হচ্ছে সে বোন পেইন থাকে তীব্র, হ্যাঁ, এই যে তার বাংলা বলি যে হাড্ডি ব্যথা, ঠিক আছে, বোন পেইন, সিভিয়ার বোন পেইন থাকে। কারণ কি? কারণ বললাম যে কোলাজেন টিস্যু ঠিক মতো তৈরি হয় না, সেই জন্য সিভিয়ার একটা পেইন হয়। বিশেষ করে যখন আমরা জামা পরাবো বাচ্চাকে বা গোসল করাতে নিব, তখন কিন্তু বাচ্চা কান্নাকাটি করবে, কারণ সে এটা সহ্য করতে পারে না, ব্যথা করে। Generalized tenderness, especially legs, resulting in pseudo paralysis and legs assume typical frog position. এই দেখেন বাচ্চাটা ব্যাঙের মতো শুয়ে আছে, এটাকে বলে ফ্রগ পজিশন। হ্যাঁ, মানে মনে হবে যে একটা প্যারালাইসিসের পেশেন্ট, আসলে কিন্তু বাচ্চার প্যারালাইসিস না। হ্যাঁ, কারণ হচ্ছে তার ভিটামিন সি এর ডিফিসিয়েন্সি। হ্যাঁ, এই জন্য কিন্তু বাচ্চাটা এরকম ফ্রগ পজিশন বা ব্যাঙের মতো শুয়ে থাকে, এটাকে বলে ফ্রগ পজিশন। তো এই জিনিসটা মাথায় রাখবো। আর হচ্ছে ব্লুইশ পার্পল স্পঞ্জি সোয়েলিং গাম মিউকোসা ইজ সিন, অর্থাৎ যে আমাদের যে গাম আছে দাঁতের উপরে, যে দাঁতের মাড়ি বলে, হ্যাঁ, বা হ্যাঁ, এগুলা কি হয়ে যাবে, ব্লুইশ পার্পল, একদম নীলচে বেগুনি হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে শার্প পেইনফুল স্করবিওটিক রোজারি ইজ পালপেবল এট দ্য কোস্টোকন্ডাল জাংশন এট ডিপ্রেশন অফ স্টানাম। এটা ছবি দেখাই তাইলে বোঝা সহজ হবে। আচ্ছা, তো এখানে দেখেন, ওই ছবিটা দেখাবো। এখানে দেখেন কিছু পেরিফলিকুলার হেমোরেজ, অর্থাৎ ভিটামিন সি এর অভাব হলে বা স্কারবি হলে কিন্তু স্কিন থেকে ব্লিডিং হতে পারে। বিশেষ করে দেখেন পিটিচিয়াল হেমোরেজ, এই যে স্কিন থেকে যে ব্লিডিং হচ্ছে, এটা একটা পিটিচিয়াল হেমোরেজের একটা ছবি। আপনারা ছবি দেখবেন বেশি করে। এই যে এটা কিন্তু ভিটামিন সি এর অভাবে এরকম ব্লিডিং হতে পারে, যে হ্যাঁ, যে হেয়ার ফলিকল আছে ছোট ছোট, সেখান থেকে কিন্তু ব্লিডিং হচ্ছে। তারপর হচ্ছে ইকাইমোসিস অফ এক্সট্রিমিটিস, এই যে এখানে এটা হচ্ছে ইকাইমোসিসের একটা ছবি। তো এরকম হয়ে যায় আর কি, এরকম কালারটা একদম, হ্যাঁ, কালচে টাইপের হয়ে যায়, এবং সেখান থেকেও মানে কিছু কিছু ব্লিডিং হতে পারে। তারপর হচ্ছে সিস্টেমিক ব্লিডিং আছে কিছু, যেমন হেমাচুরিয়া। তো হেমাচুরিয়া কি আমরা বলছি যে ইউরিনের সাথে ব্লিডিং হতে পারে। মেলেনা, তো মেলেনা হচ্ছে যে তার স্টুলের সাথে ব্লিডিং হয়। বিশেষ করে হচ্ছে এই ব্লিডিংটা একটু কালচে টাইপের হবে, কারণ রেকটাম থেকে যদি ব্লিডিং হয় সেটা ফ্রেশ ব্লিডিং হয়। আর হচ্ছে মেলেনা হচ্ছে যে ভিতর থেকে মানে stomach থেকে যদি ব্লিডিং হয়, সেখানে একটু কালচে টাইপের হবে। তারপর হচ্ছে অরবিটাল হেমোরেজ মে বি ফাউন্ড, অর্থাৎ চোখ থেকেও বা চোখের থেকে, অরবিট মানে চোখ থেকেও ব্লিডিং হতে পারে। তারপর হচ্ছে ডিলে ইন ওন্ড হিলিং, অর্থাৎ তার যে ক্ষত হয়, ক্ষতটা সহজে শুকাতে চায় না ভিটামিন সি এর অভাবে। এই জন্য দেখেন বিশেষ করে ডেলিভারির পরে কিন্তু মায়েদের কি বলে, মায়েদের কিন্তু বলে ভিটামিন সি খেতে। তারপর হচ্ছে
হ্যাঁ, মুখে গাটা হলেও কিন্তু বলে যে কি, যে যে ওল্ড হয় না বিভিন্ন, এ ওল্ড হলেও কিন্তু ভিটামিন সিটা খেতে আহ, কি বলে অ্যাডভাইস দেওয়া হয়। তো আমরা যদি কিছু এক্স রে রিপোর্ট দেখি, দেখেন যে সব কেমন জানি ফ্র্যাকচার ফ্র্যাকচার একটা ভাব আছে, ঠিক আছে? কারণ হচ্ছে যে ঠিক মতো তো তার কোলাজেন টিস্যু তৈরি হয় না। দেখেন এক্স রে করলে এরকম রিপোর্ট পাওয়া যাবে। তারপরে হচ্ছে এখানে কিছু আছে ফ্র্যাকচার হয়ে যাবে, ঠিক আছে? যে স্কারবি হইলে এরকম ফ্র্যাকচারের এক্স রে রিপোর্ট করলে, তো এগুলো আমাদের এত টেনশন করার কারণ নাই, কারণ আমরা যদি ইনভেস্টিগেশন করতে পাঠাই দেই, রেডিওলজিস্ট আমাদেরকে সবকিছু লিখে দিবেন। তো মোটামুটি আমরা সিমটম বা সাইন গুলা মনে মনে রাখলেই হবে। তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যে আর কি কি কারণে এই সিমটম গুলো হতে পারে। তার আগে আমরা আরেকটা ছবি দেখি, এই যেখানে হ্যাঁ গাম থেকে ব্লিডিং হচ্ছে ভিটামিন সি এর অভাবে। এই দেখেন তার যে এক্সট্রিমিটিস বা লিম্ব আছে ওইখান থেকে এরকম ব্লিডিং হচ্ছে, তো এগুলো একটা ভিটামিন সি এর একটা ফিচার। তো আমরা মোটামুটি ছবি দেখেও ডায়াগনোসিস করতে পারবো। তো অনেকগুলা কারণে এই সিমটম গুলো আসতে পারে, ব্লিডিং হতে পারে, এই হতে পারে। দেখেন এর মধ্যে হচ্ছে লিউকেমিয়া, লিউকেমিয়ার আরেকটা নাম হচ্ছে ব্লাড ক্যান্সার। তো ব্লাড ক্যান্সার মেডিকেলের কোনো টার্ম না, এটা হচ্ছে লিউকেমিয়া বলে। তারপর হচ্ছে আর কিছু আছে অস্টিও মাইলাইটিস, সাপোরেটিভ আর্থ্রাইটিস, ক্যাথেড্রিস। এগুলা শুধু জেনে রাখেন, বিস্তারিত জানার দরকার নেই। তো আমরা আসল জায়গায় চলে যাই। আমরা যদি ইনভেস্টিগেশন দেই, এক্স রে অফ লিম্ব দেই উইথ ইনক্লুডিং জয়েন্টস, অর্থাৎ জয়েন্ট সহ তার এক্স রে করতে দিব, ঠিক আছে? যদি আমরা ধরেন কি বলে টিবিয়া ফিবুলা দেই, তো নি জয়েন্ট সহ আমরা এক্স রে করতে দিব। তারপর হচ্ছে সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, এগুলো আমরা করতে দিব। এগুলা করলেই যে তারা আমাদের রিপোর্টে লিখে দিবে যে সমস্যা কোন জায়গায়। আচ্ছা, এখন হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা আমরা কিভাবে করব? তো আমরা যদি চিনতে পারি যে এটা ভিটামিন সি এর ডিফিসিয়েন্সির কারণে হয়েছে, তখন কি করব? দেখেন একটা হচ্ছে উরাল ভিটামিন সি 200 মিলিগ্রাম ডেইলি ফর সেভারাল উইকস। তো আমরা ভিটামিন সি দিতে পারি। তো আমরা যদি এটা ভিটামিন সি দিতে পারি, তারপর হচ্ছে সি বিট আছে না, ওই যে সি বিট, তারপর হচ্ছে টমেটোর জুস বা কমলার জুস, টমেটো, এগুলো দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তো আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন দিবই। তো দেখেন যদি এই ভিটামিন সিটা যদি দেওয়া হয়, তাহলে ক্লিনিক্যাল রিকভারি ওকার্স উইদিন 24 to 48 আওয়ার্স, অর্থাৎ আহ, একদিন থেকে 2 দিনের মধ্যে তার রিকভারি শুরু হয়ে যেতে পারে। তো একটা কথা এখানে বলে রাখি, ভিটামিন সি আর ভিটামিন ডি দুইটাই কিন্তু বোনের প্রবলেম করে। তো বোনসের প্রবলেম করে। তো পার্থক্য কিভাবে করব? পার্থক্য হচ্ছে যে ভিটামিন সি এর যে বোন প্রবলেম গুলো থাকবে সেটাতে সিভিয়ার পেন থাকবে, বাট ভিটামিন ডি এর বোন বা এটা সামনে আসতেছে, ওইখানে কিন্তু বোন পেন থাকবে না। তো এখানে বলে নিলাম বোনসে কোনো পেন থাকবে না। আর ভিটামিন সি এর অভাব হলে বোনসে সিভিয়ার প্রবলেম হবে। তো আমরা এখন থেকে যে কোনো বোনস পেন পাবো। তো এটার জন্য সন্দেহ করবো যে ভিটামিন সি এর অভাব থাকতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে প্রিভেনশন। তো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা জানি যে প্রিভেনশন, যে কোনো ডিজিজের প্রিভেনশনটা হচ্ছে গুড আইডিয়া। তো সাইট্রাস ফ্রুট, অর্থাৎ টক জাতীয় যে ফল আছে, বিশেষ করে গোয়াবা, আমলকি, টমেটো, তারপর হচ্ছে কমলা, আর হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল, এগুলো আমরা দিব। তারপর হচ্ছে বিশেষ করে মাদেরকে আমরা এই কি করব, বলবো যে তাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দেওয়ার জন্য, বিশেষ করে ল্যাকটেটিং মাদার্স। তো ধরেন বাচ্চার ভিটামিন সি ডিফিসিয়েন্সি হয়েছে, যেসব বাচ্চা দুধ খাবে বা খায়, তো ওই মাদেরকে কিন্তু আমরা দিতে পারি ভিটামিন সিটা, ঠিক আছে? তো মা যদি খায়, মা কিন্তু বাচ্চা কিন্তু ব্রেস্ট মিল্কের মাধ্যমে পেয়ে যাবে। এটা মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ভিটামিন ডি। তো ভিটামিন ডি এর সোর্স হচ্ছে দেখেন এন্ডোজেনাস সিনথেসিস ইন স্কিন। এটা হচ্ছে মেজর সোর্স, অর্থাৎ আমাদের শরীর থেকে তৈরি হয় সূর্যের আলোর মাধ্যমে। আমরা জানি যে ভিটামিন ডিটা কিভাবে তৈরি হয়, সামনে আবার বলবো। তারপর হচ্ছে কিছু খাবার আছে যে ভিটামিন সমৃদ্ধ, ভিটামিন ডি সমৃদ্ধ কিছু খাবার আছে, বিশেষ করে হচ্ছে ইয়ক, অর্থাৎ ডিমের কুসুম, কড লিভার অয়েল, তারপর হচ্ছে বাটার, তারপর হচ্ছে ফ্যাট রিচ ডায়েট, হ্যাঁ, যেসব খাবারের মধ্যে চর্বি থাকে, তারপর হচ্ছে দুধ, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস, এগুলোর মধ্যে ভিটামিন ডি থাকে। তো এই হচ্ছে ভিটামিন ডি এর সোর্স। একটা হচ্ছে যে ন্যাচারাল সোর্স, যেটা শরীর থেকে তৈরি হয়। আর একটা হচ্ছে কিছু খাবার আছে, এই খাবার থেকেও ভিটামিন ডি আমরা পাই। আবার বলি, একটা হচ্ছে ডিমের কুসুম, তারপর হচ্ছে কড লিভার অয়েল, সামুদ্রিক মাছের যে লিভার আছে, লিভারের তেল থেকে, তারপর হচ্ছে বাটার আছে, তারপর হচ্ছে এনি ফ্যাট রিচ ডায়েট, যে কোনো ফ্যাট সমৃদ্ধ খাবার, তারপর হচ্ছে মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস।
তো এগুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ফাংশনস এন্ড মেটাবলিজম। আচ্ছা, এগুলা এত কঠিন করে পড়ার দরকার নাই, তো আমি সহজভাবে উদাহরণ দিই। দেখেন, আমরা যখন বিল্ডিং করি তখন কিন্তু ইট বা এই কি বলে রড জয়েন করার জন্য কিন্তু সিমেন্ট দরকার হয়, ঠিক আছে? তো এই সিমেন্টটা হচ্ছে আমাদের শরীরের রড হচ্ছে যে বোনস বোনস গুলো আছে, তো এগুলার সিমেন্ট কি ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালসিয়াম ফসফরাস এগুলো হচ্ছে শরীরের কি করে যে আমার এই সিমেন্ট হিসেবে কাজ করে। তো আমরা দেখি, দেখেন কিভাবে কাজ করে। সূর্যের আলোটা যখন দেখেন সূর্যের আলো যখন আমাদের স্কিনে পড়ে তখন এটা কিভাবে কাজ করে। এখানে হয় 7 ডিহাইড্রো কোলেস্টেরল, ঠিক আছে? যে আমাদের যে ফ্যাট আছে 7 ডিহাইড্রো কোলেস্টেরল, সেটা কি করে কোলিক্যালসিফারল বা ভিটামিন ডি 3, এটা 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 কোথায় কাজ করে? এটা হচ্ছে লিভারে কাজ করে বা লিভারের উপরে যায়। আস্তে। আচ্ছা, এটা কয়েকটা ধাপ আছে যে আমাদের শরীরের যে ভিটামিন ডিটা তৈরি হয়, এটার ধাপটা হচ্ছে স্কিনে আসে, স্কিন থেকে কয়েকটা প্রসেস। একটা হচ্ছে দেখেন 7 ডিহাইড্রোকোলিক কোলেস্টেরল, তারপরের ধাপটা হচ্ছে কোলিক্যালসিফেরল বা ভিটামিন ডি 3, এটা যায় হচ্ছে লিভারে, লিভার থেকে কি তৈরি হয় 25 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি 3। হ্যাঁ, তারপরে কিডনিতে। তো এই টোটাল প্রসেসটার মাধ্যমে তৈরি হয় হচ্ছে ভিটামিন ডি। তো ভিটামিন ডি শুধু একটা ভিটামিনই না, ভিটামিন ডি একটা শুধু ভিটামিন না, ভিটামিন ডি একটা হরমোন, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে হচ্ছে ভিটামিন ডি 3টা বা ডিটা তৈরি হয়। তো ভিটামিন ডিটা কি কাজ করে? ইনক্রিজিং ক্যালসিয়াম অ্যাবজর্পশন। আমাদের শরীরে যে ক্যালসিয়াম আছে ফ্রম গাট, মানে গাট থেকে যে ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হবে বিশেষ করে ডিউডেনাম, তো এটা হচ্ছে এটা ইনক্রিজিং করে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বা অ্যাবজর্পশন মানে হচ্ছে শোষণ, ক্যালসিয়ামটা শরীরের মধ্যে শোষণ করে। তারপর হচ্ছে স্টিমুলেশন অফ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন, পুনরায় শোষণ করতেও কিন্তু আবার এই ভিটামিন ডি থেকে কাজ করে ফ্রম ডিস্টাল রেনাল টিউবুস। তো এগুলো অবশ্যই অ্যানাটমি আমরা জানি, ডিস্টাল রেনাল টিউবুস কোনটা। তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিং উইথ প্যারাথরমোন টু রেগুলেট সেরাম ক্যালসিয়াম। তো সেরাম ক্যালসিয়ামটা রেগুলেট করতেও কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সির কারণে যে ডিজিজটা হয়, আমরা সোর্স দেখলাম বা কিভাবে তৈরি হয় সেটা দেখলাম। এটা হচ্ছে আমাদের আসল জিনিস। হ্যাঁ, দেখেন ভিটামিন ডি এর অভাবে যে ডিজিজটা হয় সেটা হচ্ছে রিকেটস। হ্যাঁ, এই নামটা আমরা আগেও শুনেছি, রিকেটস। তো এটার কজটা কি? এটার কজটা হচ্ছে প্রলং নন অর আন্ডার এক্সপোজার টু সানলাইট, যে অনেক দিন যাবত সূর্যের আলো না পায় বাচ্চাটা, বা যার এই ডিফিসিয়েন্সি হয়েছে, সে যদি প্রলং প্রলং মানে হচ্ছে দীর্ঘ, সে যদি সূর্যের আলোটা থেকে বঞ্চিত থাকে, তখন ভিটামিন ডিটা ন্যাচারালি তৈরি হবে না বা সিনথেসিস হবে না। আর হচ্ছে প্রলং কনজাম্পশন অফ ফুডস ডিফিসিয়েন্সি ইন ভিটামিন ডি, অর্থাৎ দীর্ঘদিন যাবত যদি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বাচ্চা না পায় বা হ্যাঁ না পায়, তখন কিন্তু রিকেটস হতে পারে। তারপর হচ্ছে কিছু যে আমাদের যে রেনাল ডিসঅর্ডার বা রেনাল ডিজিজ আছে, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ, তারপর হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। হ্যাঁ, তারপর হচ্ছে কিছু জেনেটিক ডিজিজ আছে। তো জেনেটিক ডিজিজের মধ্যে আছে ফ্যামিলিয়াল হাইপোফসফেটেমিক রিকেটস, তারপর হচ্ছে মেল অ্যাবজর্পশনের কারণে হতে পারে। তো এইগুলোর কারণে আর কি ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি হতে পারে, বিশেষ করে লিভার ইন্টেস্টিনাল ডিসঅর্ডার। তারপর হচ্ছে ভিটামিন ডি ডিপেন্ডেন্ট রিকেটস টাইপ 1 টাইপ 2। আবার কিছু ড্রাগস আছে, এই ড্রাগগুলো নিলেও কিন্তু ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি হতে পারে, যেমন ফেনোবারবিটন, তারপর হচ্ছে কি ফেনিশন বা ফেনিটন, এগুলার হ্যাঁ ফেনিটোইন। তো এই ড্রাগস গুলা নিলেও কিন্তু ভিটামিন ডি এর অভাব হতে পারে। তো কিভাবে হয় মোটামুটি আমরা জানলাম। মোট কথা আমরা ডিজিজটাকে চিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন কিছু ক্লিনিক্যাল ফিচার আছে। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে বাচ্চাটা হচ্ছে শর্ট স্ট্যাচার, বাচ্চাটা দেখতে খাটো হবে। তারপর হচ্ছে লিস্টলেসনেস, সে একদম উদাস উদাস ভাব থাকবে।
তারপর প্রোট অ্যাবডোমেন, দেখেন পেটটা একদম বাইরের দিকে চলে আসবে, মানে পেটটা ফোলা ফোলা থাকবে এরকম। তারপর হচ্ছে হেড, মাথার মধ্যে কি হয়, ক্রেনিওটেপস, অর্থাৎ বোনটা এরকম হয়ে যায় যে মাথায় চাপ দিলে বোনটা ডেবে যায়, আবার ছেড়ে দিলে উপরে উঠে আসে, এরকম একটা কন্ডিশন কিন্তু তৈরি হয়ে যায়। তারপর হচ্ছে টিথ, ভিটামিন ডি এর অভাবে দাঁতে কি হয়, দাঁত উঠতে দেরি হয়, ডিলেড ডেন্টিশন। তারপর হচ্ছে ডেন্টাল কেরিস, দাঁত ক্ষয় হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে চেস্টে, চেস্ট, চেস্টটা কিরকম হতে পারে, পিজন চেস্ট ডিফর্মিটি, একদম চেস্টটা কবুতরের খাঁচার মতো হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে পেইনলেস রিকেটিক রোজারি এট কোস্টোকন্ডাল জাংশন, এই ছবিটা দেখাবো। তারপর হচ্ছে স্পাইনটা কিরকম হতে পারে, স্কাইফোসিস। তো এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা, হ্যালো, হ্যালো, দেখতে পাচ্ছি। এই যে নিচের যে ছবিটা আমার এখানে বোঝা যাচ্ছে, নিচের যে ছবিটা দেখেন, এটা হচ্ছে নর্মাল একজন মানুষ একদম বাঁকা হয়ে গেছে, এটাকে বলে স্কাইফোসিস। এটা কিন্তু ভিটামিন ডি এর অভাব হতে পারে, হ্যাঁ। দেখেন একদম বাঁকা, লোকটা বাঁকা হয়ে গেছে, এটাকে বলে স্কাইফোসিস। এটা এটা একটা কিসের প্রবলেম, হ্যাঁ, এটা ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সির কারণে হতে পারে। তো এক্সট্রিমিটিস এর কারণে আরো কিছু, এক্সট্রিমিটিস এর মধ্যে আরো কিছু হতে পারে। একটা হচ্ছে ওয়েডেনিং অফ রিস্ট এন্ড অ্যাঙ্কেল, অর্থাৎ আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্ট আছে, রিস্ট জয়েন্ট আছে, বিশেষ করে বাচ্চাদের, সেগুলো কিন্তু পারে। এক্সট্রিমিটিস এর মধ্যে কি বললাম, যে ওয়েডেনিং অফ রিস্ট এন্ড অ্যাঙ্কেল, যে অ্যাঙ্কেল জয়েন্ট আছে, রিস্ট জয়েন্ট আছে, সেগুলো কিন্তু ফুলে যেতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে বালগাস এন্ড ব্যারাস ডিফর্মিটি, যেগুলো ছবি আমরা দেখব। তারপরে হচ্ছে মানে ফ্র্যাকচার হয়ে যেতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে গেট ডিফর্মিটি, এবং কি হতে পারে, যে বাচ্চার হাঁটা অস্বাভাবিক হয়ে যেতে পারে, তো আমরা কিছু ছবি দেখলেই বুঝতে পারবো। তারপর হচ্ছে হাইপোক্যালসিমিয়া হয়ে যেতে পারে, বিশেষ করে সেইজর হতে পারে, স্ট্রাইডর, স্ট্রাইডর কি বলেছি গত ক্লাসে, বা বাচ্চার খিঁচুনি হতে পারে, ঠিক আছে। তো এখানে কয়েকটা ছবি দেখেন। আচ্ছা, এই ছবিটা দেখলে আরো বেশি ক্লিয়ার বোঝা যাবে। এই যে পিজন চেস্ট, এটা হচ্ছে কবুতরের চেস্টের মতো একটা অবস্থা হয়ে গেছে পিজন চেস্টটা। আর হচ্ছে রিকেটিক রোজারি, যে কথাটা বলেছি, এই যে দেখেন এখানে এরকম এই যে উঁচা উঁচা হয়ে গেছে, যে রিপসের উপরে এখানে একটু উঁচু হয়ে গেছে, এখানে উঁচু হয়ে গেছে, এখানে উঁচু হয়ে গেছে, এটাকে বলে রিকেটিক রোজারি। আর বলেছিলাম যে ওয়েডিং বা ওয়াইডেন্ট অফ রিস্ট, এই যে অ্যাঙ্কেল জয়েন্ট, হ্যাঁ, বা সরি রিস্ট জয়েন্টটা দেখেন ফুলে গেছে, এই দুই হাতের রিস্ট জয়েন্ট ফুলে গেছে, এগুলো সব ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি। আর যে বলছিলাম যে একদম স্কাইফোসিস হয়ে যায়, এই যে লোকটা, এটা হচ্ছে নর্মাল, আর হচ্ছে বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা দেখেন নক নি, হ্যাঁ, নক নি, অর্থাৎ দেখেন এই যে এই পাটা, এই জয়েন্টটা কিরকম বাঁকা হয়ে গেছে, হ্যাঁ। তো এরকম যদি আমরা বলবো যে ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি হয়েছে, তারপরে দেখেন বাচ্চার পাটা বাঁকা হয়ে গেছে, হ্যাঁ, অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলা লেগসটাও বাঁকা হয়ে গেছে, এগুলা ডিফর্মিটি। তো এই ছবিগুলা মোটামুটি আমরা একটা প্রাথমিক ধারণা নিলাম, এখানেই তো সব শেখা শেষ না। একটা ধারণা নিলাম যে এগুলা হচ্ছে ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সির একটা ফিচার। তো এটা দেখেন এই যে রিকেটস, যে রিকেটস হলে বাচ্চার কি হয়, ব্রোয়িং অফ লেগস, পা দুটো এরকম হয়ে যাবে, এটা হয়তো আমরা অনেকেই দেখেছি। আচ্ছা, এরকম আগে হয়তো জানতাম বা জানতাম না, তো এটা হচ্ছে রিকেটস বা ভিটামিন ডি এর একটা ডিফিসিয়েন্সি, ঠিক আছে। তারপরে কিছু এক্সরে করলে কি দেখা যাবে, এই যে দেখেন এগুলা যে জয়েন্টের ইগুলা আছে, হেড গুলা আছে, এগুলা কিন্তু হ্যাঁ ব্রড হয়ে গেছে, অর্থাৎ প্রশস্ত হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ঠিক আছে। এই যে বললাম যে রিকেটিক রোজারি, এক্সরে করলে এরকম ওই যে কালো কালো উঁচা উঁচা দেখা যাচ্ছে কিন্তু। আচ্ছা, তারপরে আমরা কিছু ইনভেস্টিগেশন যদি যাই, তখন কি দেখা যাবে, সেরাম ক্যালসিয়াম। তো এগুলা যেহেতু বোনস রিলেটেড, তো আমরা এই টেস্টগুলো দিতে পারি। একটা হচ্ছে সেরাম ক্যালসিয়াম নরমাল পাওয়া যেতে পারে, অথবা কমও পাওয়া যেতে পারে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেরাম অ্যালকালাইন ফসফেটেস, তো এটা হাই থাকবে। বোনসের যে কোনো ধরনের প্রবলেম থাকলে সেরাম অ্যালকালাইন ফসফেটেস এই জিনিসটা হাই থাকে, ঠিক আছে। তো এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো বললাম না, কারণ হচ্ছে এগুলো অনেক ডিপ প্যাথোলজি, সিস্টেমিক প্যাথোলজির ব্যাপার। সেগুলো আমরা পরবর্তীতে প্যাথোলজির যদি কখনো আমরা ক্লাস হয় তখন ইনশাল্লাহ শেয়ার করব আশা করি। তো এটা একটা মাথায় রাখি, সেরাম অ্যালকালাইন ফসফেটাসটা হাই থাকে, আর হচ্ছে সেরাম ক্যালসিয়াম নরমালও থাকতে পারে, আবার কমও থাকতে পারে। তো রিকেটস এর কিছু ট্রিটমেন্ট আছে, একটা হচ্ছে যদি আমরা জানতে পারি যে এটার কজটা হচ্ছে যে তার খাবারের অভাবে হয়েছে, তো আমরা কি বুঝতে হবে যে এই নিউট্রিশনাল যে মানে রিকেটসটা হয়েছে, এটা কি খাবারের অভাবে হয়েছে নাকি অন্য কোনো ডিজিজের কারণে হয়েছে, হ্যাঁ, তখন আমাদের ওইভাবেই ম্যানেজ করতে হবে। তো যদি খাবার কমের কারণে হয়,
তখন আমরা কি দিতে পারি, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিতে পারি। এটাকে বলে স্টস থেরাপি। স্টস থেরাপি এটা হচ্ছে 3 লাখ থেকে 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়, মুখে দেওয়া হয়, অথবা ইন্ট্রামাসকুলার 2 থেকে 4 ডোজ দেওয়া হয়। ঠিক আছে, তো এটা একটা জানলাম যে স্টস থেরাপি ভিটামিন ডি এর জন্য দেওয়া হয়। আচ্ছা, তারপরে দেখেন যদি ফ্যামিলিয়াল হয় বা বংশগতভাবে হয়, তো এটা একটা সলিউশন দেওয়া হয়, এলোপ্যাথিতে এটা দেয়। আমরা তো অবশ্যই সিম্পটোমেটিক চিকিৎসা করব। তো সিম্পটোমেটিক চিকিৎসা করলেও যেসব মেডিসিন গুলা বোনস এর উপরে কাজ করে বা স্পেয়ার অফ অ্যাকশনের মধ্যে বোনস আছে, তো ওইসব মেডিসিন গুলা, বিশেষ করে ক্যালকেরিয়ার গ্রুপের মেডিসিন আছে, অন্য অন্য অনেক মেডিসিন আছে, বিশেষ করে বোনস এর উপর যেগুলা কাজ করে সেগুলা কিন্তু আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ভিটামিন লিকেটস এর ট্রিটমেন্টটা মোটামুটি দেখলাম। এখানে একটা সার্জারির নাম আছে, এটা আমাদের দরকার নাই, আমরা তো রেফার করে দিব সার্জনের কাছে। তো আমাদের যেটা দরকার, আমরা যে বুঝলাম যে এটা ভিটামিন ডি এর হ্যাঁ অভাব হয়েছে, তখন আমরা বাচ্চাকে এই ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো আবার দিব। বিশেষ করে ডিম, ডিমের কুসুম, লিভার, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস, বাটার, তারপর হচ্ছে ফ্যাট রিচ ফ্রুট, হ্যাঁ, যে ফ্যাট রিচ যে ডায়েট খাবারগুলো আছে সেগুলো দিব। তারপর হচ্ছে রেগুলার খাবারের মধ্যে ভিটামিন ডিটা দিব। ঠিক আছে, আর হচ্ছে প্রিভেনশন কিভাবে করব, যে এখানে দেখেন একটা ডেইলি ডোজও আছে। তো ডেইলি ডোজটা এখানে লেখছে, চাইল্ড যদি 1 বছরের কম হয় এটা হচ্ছে 400 ইন্টারন্যাশনাল ইউনিট। হ্যাঁ, আর যদি 1 বছরের বড় হয় তাহলে 600 ইন্টারন্যাশনাল ইউনিট আমরা দিতে পারি। তো এগুলো আসলে এগুলা দেওয়ার লোক আছে, তো আমাদের দেওয়ার তো এগুলা দরকার নেই, আমরা জাস্ট জেনে রাখলাম যে কি দেয়। আর প্রিভেনশন হচ্ছে এক্সপোজার টু এডিকুয়েট সানলাইট, যে পর্যাপ্ত পরিমাণে যে সূর্যের আলো পায় কিনা, বিশেষ করে ছোট বাচ্চাদের একটু গায়ে রোদ লাগাইতে ডাক্তাররা সাজেস্ট করে, আমরাও করব। তো এটা কেন করে, রোদের আলোতে দেওয়ার জন্য আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি জানলাম যে এই ভিটামিন ডি টা তৈরি হওয়ার জন্য কিন্তু রোদের আলোতে বাচ্চাদের একটু দেওয়া হয়। দেখেন চাইল্ডহুড ওবেসিটি, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক। চাইল্ডহুড ওবেসিটিটা কি, আমরা এতক্ষণ দেখলাম যে বাচ্চা জীর্ণশীর্ণ, তো এখন দেখতেছি একটা ফ্যাটি বাচ্চা বা মোটা বাচ্চা। তো আসলে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া এটাও কিন্তু একটা ম্যালনিউট্রিশন। ঠিক আছে, একটা স্বাভাবিক হচ্ছে এটা কিন্তু অনেক মোটা, তো এটাকে ম্যালনিউট্রিশন বলে। তো এটা আমরা কিভাবে মেজার করব যে বাচ্চা ওবেসিটি কিনা? তো আমি প্রথম দিকের লেকচারে বিএমআই আমরা পড়েছিলাম, বিএমআই। তো বিএমআই দেখে কিন্তু আমরা মেজার করতে পারবো যে বাচ্চার উচ্চতা অনুযায়ী তার, হ্যাঁ, তার ওয়েটটা, এটা সে কি নরমাল নাকি ওভার ওয়েট নাকি ওবেসিটি। ঠিক আছে, তো ওই বিএমআইটা আমরা শুনে দেখে নিব। আবার আরেকবার বলে দেই, বিএমআই যদি 18.59 থেকে 24.9 আগ পর্যন্ত থাকে সেটাকে বলে নরমাল। বিএমআই যদি 18 দশমিকের উপরে অর্থাৎ 24.9 পর্যন্ত থাকে সেটা কি নরমাল। আর 24 থেকে 29 29.9, হ্যাঁ, বিএমআই যদি থাকে তখন সেটাকে বলে হচ্ছে তখন সেটাকে বলে তখন সেটাকে বলে হচ্ছে ওভার ওয়েট। আর হচ্ছে 30-এর বিএমআই যদি 30-এর উপরে চলে যায়, তখন আমরা বলবো ওবেসিটি। তো ওবেসিটির অনেকগুলো স্টেজ আছে, আমাদের এত দরকার নাই। হ্যাঁ, আমরা এগুলা রেপার্টরি করে বা সিমটম থেকে চিকিৎসা দিতে পারবো কিন্তু। হ্যাঁ, তো বিএমআইটা দেখে নিবেন আপনারা। তো এখানে কিছু কজ আছে যে বাচ্চা কেন এরকম মুটিয়ে যেতে পারে, কিছু কজ আছে। একটা হচ্ছে যে বেশি পরিমাণ খাবার খাওয়ার কারণে হতে পারে। ঠিক আছে, বা কম এক্সারসাইজ, যে অনেক কম এক্সারসাইজ করলো, লিটল এক্সারসাইজ। আর কিছু আদার্স কজ আছে, বিশেষ করে হরমোনাল কজ। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা কুশিন সিনড্রোম বা হাইপার ইনসুলিনিমিয়া, বা ইনসুলিন বেড়ে যেতে পারে শরীরের মধ্যে, বা থাইরয়েড হরমোনের সিক্রেশনটা কমে যেতে পারে, কুশিন সিনড্রোম। আর কিছু কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কারণে হতে পারে, মানে এই প্রবলেমের কারণেও আপনার ভিটামিন কি বলে চাইল্ডহুড ওবেসিটিটা হতে পারে। একটা হচ্ছে হাইপোথ্যালামিক ড্যামেজ ডিউ টু টিউমারের কারণে যদি হাইপোথ্যালামাসটা ড্যামেজ হয়ে যায়, অথবা ট্রমা হতে পারে, কোন ইনফেকশনের কারণে হতে পারে। আর কিছু সিনড্রোম আছে, একটা হচ্ছে ডাউন সিনড্রোম। তো ডাউন সিনড্রোমের মধ্যে আমরা বলেছি যে 19 নাম্বার যে ক্রোমোজোমটা আছে সেটা ডাবল থাকে। ঠিক আছে, হ্যাঁ, 19 নাম্বার ক্রোমোজোমটা ডাবল থাকে। তো আহ, বিভিন্ন সিনড্রোমের কারণে কিন্তু বাচ্চা মুটিয়ে যেতে পারে। ঠিক আছে, তারপরে কিছু ড্রাগস আছে, ড্রাগসের মধ্যে কি আছে, কর্টিকোস্টেরয়েড, ইনসুলিন,
হ্যাঁ, সোডিয়াম, এই সব ড্রাগ, এই ড্রাগ গুলার কারণেও কিন্তু বাচ্চা চাইল্ড মানে যে স্টেরয়েড জাতীয় যে মেডিসিন গুলো আছে সেগুলোর কারণে কিন্তু বাচ্চা মোটা হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে কিছু কমপ্লিকেশন আছে। কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে সাইকোলজিক্যাল। হ্যাঁ, বাচ্চা যদি অতিরিক্ত মোটা থাকে তাহলে সে আত্মবিশ্বাস হারায় ফেলে। তারপর হচ্ছে ইটিং ডিসঅর্ডার বা ক্ষুধামন্দা হতে পারে একসময়। তারপর হচ্ছে কিছু নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস আছে। একটা হচ্ছে সিউডো টিউমার সেরেব্রি, অর্থাৎ যার একটা টিউমার হতে পারে। তো এই ছবিটা আপনারা দেখবেন। একটা হচ্ছে পালমোনারি, পালমোনারির মধ্যে বা লাংসে কি হতে পারে, আহ দেখেন অ্যাজমা হতে পারে। তারপর হচ্ছে ঘুমের মধ্যে তার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তারপর হচ্ছে স্কিনের মধ্যে ইনফেকশন হতে পারে। ঠিক আছে, এই অতিরিক্ত মোটে গেলে কিন্তু স্কিনের মধ্যে ইনফেকশন হতে পারে, বিশেষ করে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, এটা ছবি আমরা দেখব। আর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনালের মধ্যে কি আছে, গলস্টোন। হ্যাঁ, গলব্লাডারের পাথর হইতে পারে অতিরিক্ত মোটা হয়ে গেলে। তারপর হচ্ছে লিভার, ফ্যাটি লিভার হইতে পারে এগুলা, লিভারে ফ্যাট জমে যেতে পারে। তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার, হার্টে কি কি সমস্যা হয় দেখেন, হাইপারটেনশন, বাচ্চাদেরও কিন্তু ছোট বাচ্চাদের হাইপারটেনশন হতে পারে। কারণ কি, বাচ্চা যদি অতিরিক্ত ফ্যাট হয় তাহলে কিন্তু হাইপারটেনশন হতে পারে। তারপর হচ্ছে কোয়াগুলোপ্যাথি, অর্থাৎ ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে। তারপর হচ্ছে রেনাল সিস্টেমের মধ্যে আছে কি আছে, রেনাল সিস্টেমের সমস্যা হয়। তারপর হচ্ছে কিছু মাস্কুলোস্কেলেটাল প্রবলেম আছে, তো এগুলো আমরা দেখব। আর এন্ডোক্রাইন কিছু কমপ্লিকেশন আছে। একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। ঠিক আছে, তারপর হচ্ছে প্রিকোশিয়াস পিউবার্টি, অর্থাৎ তার, হ্যাঁ, মানে অল্পতেই তার পিউবার্টি শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, অল্প দিনের মধ্যেই অতিরিক্ত মোটা হয়ে গেলে কিন্তু অল্পতে পিউবার্টি হয়। তারপর হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যে মেয়েদের কি হয়, ওভারির মধ্যে অনেক সিস্ট হয়, এটা কিন্তু এই ওবেসিটির একটা কজ। দেখেন কত খারাপ এই ওবেসিটিটা। তারপর হচ্ছে হাইপোগোনাডিজম। তো গোনাড আমরা জানি টেস্টিস এন্ড ওভারি, মেল, ইন কেস অফ মেল এটা হচ্ছে টেস্টিস, আর হচ্ছে ফিমেলের মধ্যে ওভারি। তো সেগুলো ঠিক মতো কাজ করবে না বা ছোট হয়ে যেতে পারে, তাইলে কিন্তু বাচ্চা মানে স্টেরাল হয়ে যেতে পারে, বন্ধা হয়ে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ট্রিটমেন্ট, যে বাচ্চা যদি, এই যে আমরা বলেছিলাম একান্দোসিস নাইগ্রিক্যান্স, এই জিনিসটা কিন্তু আমরা আগেই দেখি, অনেকেরই দেখছি এরকম, যারা অতিরিক্ত মোটা হয়ে যায় এরকম, এই যে গাড়ের মধ্যে এরকম কালো কালো কি এরকম একদম দাগ হয়ে যায়। দেখতে পাচ্ছেন? একজন বলেন তো দেখতে পাচ্ছেন কিনা ছবিটা। হ্যাঁ, দেখা যায়। নাইগ্রিক্যান্স, আমরা এটা অনেক পেশেন্ট দেখবো। তো এটা হচ্ছে ওবেসিটি হয়ে গেলে এটা হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ট্রিটমেন্ট। আমরা এই যে বাচ্চার চাইল্ডহুড ওবেসিটি পেলাম, তাহলে এটার কিভাবে আমরা চিকিৎসা করব। একটা হচ্ছে এট ফার্স্ট যে কোনো ডিজিজ ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কাউন্সিলিং। হ্যাঁ, বোথ সাইকোলজিক্যাল এন্ড এনি টাইপস অফ ডিজিজ, কাউন্সিলিং অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কাউন্সিলিং করব, ঠিক আছে। বা এটার কমপ্লিকেশন কি কি হতে পারে সেটা আমরা পেশেন্টকে বুঝিয়ে দিব, বা পেশেন্টের গার্ডিয়ান যারা আছে তাদেরকে বলবো। তারপর হচ্ছে বিহেভিয়ার মডিফিকেশন টু কন্ট্রোল অ্যাপেটাইট এন্ড চেঞ্জ অফ ফুড হ্যাবিট, যে বাচ্চার যে খাদ্যাভ্যাস আছে সেগুলো পরিবর্তন করতে হবে। কি করব? রেডিউস ক্যালোরি ইনটেক, যে ক্যালোরি কমায় দিতে হবে, বিশেষ করে ইনটেক ডায়েট লো ইন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কমাতে হবে। অতিরিক্ত মোটা হয়ে গেলে আমরা যারা ডায়েট কন্ট্রোল করি তারা এটা করতে পারি, বা করেন যারা। কার্বোহাইড্রেট কমাতে হবে, কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট, অ্যান্ড ইট মোর ভেজিটেবলস এন্ড ফ্রুটস, অর্থাৎ বেশি পরিমাণে শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে। তারপর হচ্ছে ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক পরিশ্রম বাড়াতে হবে, স্পেশালি ওয়াক টু স্কুল, বা বলতে হবে যে বাচ্চাকে পায়ে হেঁটে স্কুলে যেতে। আর হচ্ছে প্লে উইথ ফ্রেন্ডস, বাচ্চার বন্ধু বান্ধবের সাথে খেলতে দিতে হবে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এবং তাকে কিছু কিছু এক্সারসাইজ করতে বলতে হবে। ঠিক ঠিক আছে। তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ কজ ইফ এনি, যদি অন্য কোনো কারণে হতে পারে, মানে ওই যে বললাম যে কিছু ডিজিজের কারণে যদি হয়, হাইপোথাইরয়েডিজম বা অন্যান্য যে কারণগুলো বলা হইলো সেগুলোর কারণে যদি হয়, তাহলে কিন্তু ওই কজ অনুসারে আমার ট্রিটমেন্ট করতে হবে। তো আমাদের টেনশন নাই, আমরা তো সিমটোমেটিক চিকিৎসা করবো। থ্যাংক ইউ সো মাচ, বি সেফ এন্ড স্টে সেফ। আচ্ছা, উনি কথা বললেন যে বিষয়গুলো নিয়ে, তার মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল ম্যাল নিউট্রিশন, জেরোপথ্যালমিয়া, স্কারবি, রিকেটস এবং চাইল্ডহুড ওবেসিটি। এগুলোর রেপার্টরিতে খুব সহজেই পাওয়া যাবে, একদম নাম দিয়েই সিমটম ওয়াইজ সহজেই পাওয়া যাবে। স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। প্রথম আসছিল মেল নিউট্রিশন, এটা জেনারেল চ্যাপ্টারে যে
মেল নিউট্রিশন লিখলেই হবে। দেখেন চলে আসছে 30 মেডিসিন, হ্যাঁ 30টা মেডিসিন আছে। ব্যারাইটা কার্ব, ক্যালকিরা ফসফরিকাম, ন্যাট্রামিউটিকাম, অন্যান্য গুলো আছে পড়ে নিবেন। এই মেডিসিন গুলো সবগুলি মেল নিউট্রিশনের জন্য, পুষ্টির অভাব হেতু এর জন্য ব্যবহৃত হয়। দেন হচ্ছে জেরপ্থ্যালমিয়া। জেরপ্থ্যালমিয়া বোধহয় কি ড্রাইনেস, একটা ছবিটা একটু দেখি। জেরপ্থ্যালমিয়া, জেরপ্থ্যালমিয়া এটা চোখের এক ধরনের এই ড্রাইনেস হয়ে যায়, চোখ, আই। আচ্ছা, এটা রেপার্টরিতে যেতে হবে যেহেতু চোখের ব্যাপার। আই চ্যাপ্টারে দেখেন আই, এখান থেকে যে জেরপ্থ্যালমিয়া, জেরপ্থ্যালমিয়া চলে আসছে। ওকে, তাহলে এই দুইটা দেখানো শেষ। থার্ড হচ্ছে আমাদের স্কারবি। স্কারবিটা পাওয়া যাবে, এটা একটু দেখেন, মানে রুব্রিক দেখেন, রুব্রিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুব্রিক। এটা হচ্ছে আই এর মধ্যে জেরপ্থ্যালমিয়া। এই যে দেখেন সরাসরি আই এর মধ্যেই পাবেন আপনি জেরপ্থ্যালমিয়া। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে তারপরে হচ্ছে স্কারবি। স্কারবি হচ্ছে যেহেতু এটা মুখে হয়, মুখে এক ধরনের ঘা। উনি বললেন যে ছোটের মধ্যে মাউথ অ্যাপথাসলামে আছে, কিন্তু সরাসরি আছে এটাই আমরা নিচ্ছি। মাউথ লেখার পরে এটা একটু কঠিন, মানে কঠিন না, মানে একটু ভিতরের দিকে, কঠিন কিছুই না। ব্লিডিং লিখতে হবে প্রথমে, ব্লিডিং লেখার পরে লিখতে হবে গাম লিখতে হবে, হ্যাঁ গাম মানে মাড়ি। দেন হচ্ছে স্কারবি, SCURVY। ওকে, দেখেন এখানে চলে আসছে। অর্থাৎ প্রথম মাউথ লিখতে হবে, তারপরে ব্লিডিং লিখতে হবে, তারপর হচ্ছে গামস, স্কারবি, আর্সেনিক, কার্বোনিমালিস, মিউরিক অ্যাসিড, নাইট্রামিউটিকাম, নাক্সিয়াম এবং সালফার। তাহলে এটা হয়ে গেল। আমার তারপরে আসছে, আমার এখানে হ্যাঁ একটু আমার এখানে একটু লেট করে সিন করতেছে, একটু একটু ওয়েট করে করে গেলে ভালো হয়। একটু স্লো দেখা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ এখানে কি হয়েছে, মানে আপনারা কি, মানে আপনি কি স্কারবি দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, একটু সময় নেই আর কি। ওই স্কারবিটা আরেক জায়গায় আছে, সেটা হচ্ছে জেনারেল চ্যাপ্টারে গিয়ে স্কারবি, SCUR, স্কারবি এবং দেখি এটার ভিতরে আছে স্ক্রোবুটাস। স্ক্রোবুটাস মানে হচ্ছে স্কারবি একটা সিনোনিম, অ্যাসকর্বিক অ্যাসিড এর ডিফিসিয়েন্সির জন্য হয় মূলত। তো একই রুব্রিক, দুইটা নিতে পারি, আমাদের ইচ্ছে মতো নিতে পারি। দাম থেকে যদি ব্লিডিং হয় সেটা যদি পাওয়া যায় তাহলে নিব, আর যদি না হয় প্রভিডেন্ট তাহলে এই রুব্রিক নিতে পারি, অথবা দুইটাই নিতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে স্কারবির পরে আসছে রিকেটস। রিকেটসটা এটা জেনারেলের মধ্যেই পাওয়া যাবে সরাসরি, RICKT, রিকেটস। এই দেখেন ওষুধ অ্যাসাফুটিরিয়া, ক্যালকিরিয়া, কার্বনিকাম, মাক্সল, সাইলেসিয়া, ফসফরাস, মানে 56 মেডিসিন আছে জেনারেল চ্যাপ্টারে। এবং শেষ হচ্ছে চাইল্ডহুড ওবিসিটি। আচ্ছা, ওবিসিটি চাইল্ডহুড দিয়ে সরাসরি থাকবে না, এটা ওবিসিটি থেকে বের করতে হবে। জেনারেলে যে ওবিসিটি লিখতে হবে প্রথমে, ওবিসিটি লেখার পরে লিখতে হবে চিলড্রেন, চিলড্রেন ইন, তারপরে হচ্ছে বের হয়ে যাবে যে ওবেসিটিটা আর কি। এখান থেকে ওষুধ দেখতে পাচ্ছি আমি, ক্যালকিরাকার, অ্যান্টিমক্রুড, বেডিয়াগা, ব্রুমিয়াম, ক্যাপসিকাম, কোলোসিন, ফারামফস, ইপিকা, কেলিবাইক্রোম। এবং এখানে দুইটা সাবরুব্রিক আছে, সাব রুব্রিক, যেটা বলে যে চিলড্রেনের মধ্যে যদি সেই মানে নার্সিং চিলড্রেন যদি হয় তাহলে এখানে অ্যাকোনাইট এবং হচ্ছে লেপিস অ্যালবাম, এই দুইটা ওষুধ। আর যদি থাইরয়েডের গ্ল্যান্ড ডিসফাংশনে যদি হয় তাহলে হচ্ছে ইনফ্লুয়েঞ্জিয়াম। এই দুইটা সাব রুব্রিক আছে এটা তো ওবেসিটির আন্ডারে। এটা তো নার্সলিং লেখা, নার্সলিং মানে কি? নার্সিং না তো, নার্সলিং। আচ্ছা দেখেন, কাছাকাছি কিন্তু অর্থ নার্সলিং বা নার্সিং। আমরা যেটা ধারণা করছিলাম যে ব্রেস্ট ফিডিং বেবি যেগুলো আছে, এই বেবি দ্যাট ইজ বিন ব্রেস্ট ফিড। নতুন একটা টার্ম শিখলাম। হ্যাঁ, আমার বোধহয় একটু দৃষ্টিভ্রম হয়েছিল, নার্সিং করে ফেলছিলাম, বাট অর্থটা কাছাকাছি। তাহলে এই তো মোটামুটি রুব্রিক গুলো গেল 4-5টা, এগুলো বাসায় একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ,